আজকে যে কি পরিমাণ গরম, মানে এই! কি ব্যাপার, তুমি বসে কেন পড়লা? চলো। কি ব্যাপার, তুমি ওকে এভাবে কেন দেখছো? ও তো একটা পাগল। ও পাগল না। আর বলো না, লোকের মুখে শোনা যায় আর কি। ও নাকি পাগল ছিল না, ও অনেক ভদ্র একটা ছেলে ছিল, একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু সামহাও মেয়েটা ওকে ছেড়ে চলে যায়। আর তারপর থেকে না, ও মানসিকভাবে ভারসাম্যতা হারিয়ে ফেলে। এরপর ও পাগল হয়ে যায়। তারপর থেকেও এখানেই থাকে, কেউ খাবার দিলে খায় আর না দিলে না খেয়ে থাকে। সত্যি খুব খারাপ লাগে ছেলেটার জন্য। দেখো তো কত কষ্ট করছে বেচারা। আসলে মাঝে মধ্যে না কিছু কিছু মেয়েদের উপর আমার অনেক রাগ হয়, জানো তো, যারা শুধুমাত্র ভালোবাসার নামে ছেলেদের জীবন নিয়ে খেলা করে। কি দরকার ছিল এই মেয়েটার এই ছেলেটার জীবন নষ্ট করার? দেখো গিয়ে এখন এই ছেলেটার জীবন নষ্ট করে কোথায় কোন ছেলের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছে। এই কারণে কিছু মেয়েদেরকে আমি দেখতে পারি না। সেই মেয়েটার কেউ না সাজিদ, সেই মেয়েটা আমি। কি? এই মুনা, কি কি বলো তুমি এসব? সেই মেয়েটা তুমি? সেই মেয়েটা আমি, যে মেয়েটার জন্য আজকে ওইভাবে রাস্তায় রাস্তায় পাগলের মতো হয়ে ঘুরতেছে। সাজিদ, ও আমাকে অনেক ভালোবাসতো জানো, অনেক ভালোবাসতো, আমিও ওকে ভালোবাসতাম। আর ও আমাকে সবসময় বলতো যে মুনা, আমি আমি তোমাকে ছাড়া কখনো বাঁচবো না, এটা আমার পক্ষে সম্ভবই না। আমিও চাই নাই ওকে ছাড়তে, কিন্তু ভাগ্য আমাদের এক করে নাই। ও আসলে কিছু করতো না, স্টুডেন্ট ছিল। আর এদিকে বাসা থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য সবাই সবাই অনেক ব্যস্ত হয়ে পড়ছিল। পরে আমি একদিন ওর কথা বলি বাসায় যে আমি এমন একটা ছেলেকে ভালোবাসি। তারপরে বাবা বলে আচ্ছা ঠিক আছে, ওই ছেলেকে তুই নিয়ে আয়। পরে ওকে আমি নিয়ে যাই বাবার কাছে, কিন্তু বাবার কাছে নেওয়ার পরে ওই দিন যা হয়েছে এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমি তো ভেবেছিলাম যে আমার বাবা হয়তো বা ওর সাথে কথা বলবে, ওর কাছে সবকিছু জানবে, তারপরে আমাদের বিয়ে ঠিক করবে। কিন্তু কিন্তু কাহিনীটা অন্য ছিল। ওকে ডাকার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ওকে অপমান করা। ও তো অনেক খুশি মনে গেছিল যে আমার বাবার কাছে গিয়ে আমার হাত চাইবে, কিন্তু আমার বাবা ওকে এত অপমান করছে যেটা আসলে বলার মতো না। ওকে ওকে আমাদের বাসার কুকুরের সাথে তুলনা করছে, বলছে আমাদের বাসার যে কুকুর তার থেকে ওরা কেউ জঘন্য, কারণ আমাদের বাসা কুকুর যে খাবার খায় সেই খাবারের কেনার টাকা পর্যন্ত নাকি ওর কাছে নাই। আমি বাবাকে অনেক বলছি, বাবা বিশ্বাস করো কিছু একটা করবে, ওকে একটু সময় দাও। ও অনেক রিকোয়েস্ট করছে যে আঙ্কেল আমাকে একটু সময় দেন, আমি সব কিছু ঠিক করে ফেলবো, আমি একটা জব ম্যানেজ করে ফেলবো। তবু বাবা কথা শুনে দেয়, ওকে অপমান করে বাসা থেকে বের করে দেয়। এরপর ওর সাথে আমার দেখা বন্ধ করে দিছে, কথা বন্ধ করে দিছে। আমি ওর সাথে কোনো কথা বলতে পারি না, কিচ্ছু না। ঠিক তার 7 দিনের মাথায় তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়, আর তোমার সাথে আমার বিয়ে হয়। এরপরে আর ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় না। আমি ভাবছিলাম হয়তো ও সবকিছু ভুলে গিয়ে নিজেকে সামলে নিছে, যেমনটা আমি তোমার সাথে সংসার করতেছি। কিন্তু কিন্তু আজকে আমি দেখতেছি যে ও রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। ও ও তো নিজের মধ্যেই নাই, এমনকি ও আমাকে পর্যন্ত চিনতেছে না যে ওর সামনে ওর মুনা দাঁড়িয়ে আছে। দেখো একটাবার আমার দিকে পর্যন্ত তাকায় নাই। ওর এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়, আমি সাজিদ। আমার জন্য আজকে ওর এই অবস্থা, না জানি কতদিন এই অবস্থা ওর। এখন আর এসব কথা বলে কি লাভ মোনা, বলো তো? আসলে জন্ম মৃত্যু বিয়ে এর কোনোটাই আমাদের হাতে নেই। হয়তো আমার বিয়েটা আল্লাহ তোমার সঙ্গে লিখে রেখেছিল, যে কারণে আমি তোমাকে বিয়ে করতে পেরেছি। তবে ওর দিকে তাকিয়ে না সত্যি অনেক খারাপ লাগছে। তুমি চিন্তা করো না মোনা, আমি ওর ট্রিটমেন্ট করাবো, ওকে ভালো করার জন্য যত চেষ্টা করা দরকার আমি করব। কি বলতেছো তুমি ওর চিকিৎসা করাবা? হ্যাঁ, আমি ওকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিব। আসলে এখানে তো ওর কোনো দোষ ছিল না, ও তো শুধু তোমায় ভালোবেসেছিল। আর ওকে এই অবস্থায় দেখে না সত্যি খুব খারাপ লাগে, জানো। হাজার হোক আমিও তো মানুষ,
আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে আমরা নিয়ে যাই। ওকে নিয়ে গিয়ে শহরের সব থেকে বেস্ট যে ডক্টর, তার কাছে নিয়ে যাবো। প্লিজ তুমি ওকে একটু সুস্থ করে তুইলো। ঠিক আছে ভাই, ওঠো।